প্রশাসন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার ও রামকৃষ্ণ মিশন সারদা পীঠ বেলুড় মঠের যৌথ উদ্যোগে কৃষ্ণনগর জেলা সংশোধনাগারের আবাসিকদের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক রক্তকরবী। নির্দেশনা সুশান্ত কুমার হালদার। উপস্থাপনা কৃষ্ণনগর সিঞ্চন। আলো সুজিত বিশ্বাস। আবহ কৌশিক বসু। মঞ্চ প্রসেনজিৎ নন্দী। রূপসজ্জা তারক সাহা। পোশাক বিশ্বজিৎ মণ্ডল। সঙ্গীত পরিচালনায় দেবাশিস রায়। নাটকটির সময়সীমা বিরতিসহ আনুমানিক 1 ঘন্টা 50 মিনিট। বিশেষ অনুরোধ, আপনাদের সাথে আনা মোবাইল ফোনটি বন্ধ রাখুন। সাথে বাচ্চা থাকলে নিজ দায়িত্বে তাকে সামলে রাখুন। দর্শকদের শুভেচ্ছাকে পাথেয় করে শুরু করছি আমাদের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক রক্তকরবী।
কিন্তু আমাকে ডাকতে ভালো লাগে। যা যা, কাজে যা, আর দেরি করিস না। জানতে পারলে আবার জানোয়ারেরা তোকে শাস্তি দেবে। যা। তুমি যে বলেছিলে রক্তকরবী তোমার চাই চাই, হ্যাঁ তো, রক্তকরবী এখানে সহজে মেলে না। অনেক খুঁজে পেতে এখানকার এক জায়গায় ওই জঞ্জলের পিছনে একটি মাত্র গাছ পেয়েছি। আমাকে দেখিয়ে দে, আমি নিজে গিয়ে ফুল তুলে আনবো। অমন কথা বলো না। গাছটি থাক আমার একটি মাত্র গোপন কথার মতো। বিশু তোমাকে গান শোনায়, সে তার নিজের গান। এখন থেকে আমি তোমাকে ফুল জোগাবো, এ আমার নিজের ফুল। আচ্ছা বেশ, কিন্তু তুই তো আমায় এত দিলি, আমি তোকে কি ফিরিয়ে দিই বলতো কিশোর? এই সত্যটি করো নন্দিনী, আমার হাত থেকে রোজ সকালে তুমি ফুল নেবে। তাই সই, কিন্তু কিন্তু তুই একটু সামলে চলিস কেমন? না 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 না, আমি সামনে চলবো না, চলবো না, চলবো না। ওদের মারের মুখের ওপর দিয়ে রোজ তোমাকে ফুল এনে দেবো। কিশোর, কিশোর শোন, কিশোর, কিশোর শোন। নন্দিনী, অধ্যাপক, ক্ষণে ক্ষণে আমার চমক লাগিয়ে দিয়ে চলে যাও কেন? একটু দাঁড়াও, দুটো কথা বলি। কেন আমাকে আবার তোমার কিসের দরকার? সকালে ফুলের মনে যে আলো আসে তাতে কোনো বিস্ময় নেই, কিন্তু ওই পাকা দেওয়ালে ফাটল দিয়ে যে আলো আসে সে আর এক কথা। এই যক্ষপুরে তুমি সে আচমকা আলো, তা তুমিই বা এখানকার কথা কি ভাবছো বলো দেখি? অবাক হয়ে দেখছি সমস্ত শহরটা কেমন মাটির তলার অন্ধকারে মাথা ঝুঁকে হাতড়ে বেড়াচ্ছে। পাতালের সুড়ঙ্গ খুঁড়ে যক্ষের ধন বের করে আনছে। সে তো অনেক কালের মরা ধন। পৃথিবী তাকে কবর দিয়ে রেখেছে। আমরা যে সেই মরা ধনের সব সাধনা করি, তার পেটকে বশ করতে চাই। সোনার তালের তাল বেতালকে বাঁধতে পারলে এই পৃথিবীকে পাবো মুঠোর মধ্যে। তারপর তারপর তোমাদের রাজাকে ওই একটা অদ্ভুত জালের দেওয়ালের আড়ালে ঢাকা দিয়ে রেখেছো। সে যে মানুষ, পাছে সেই কথা ধরা পড়ে যায়। তোমাদের ওই অন্ধকার সুরঙ্গের ডালাটাকে খুলে ফেলে তার মধ্যে আলো ঢেলে দিতে ইচ্ছা করে, তেমনি ইচ্ছা করে ওই বিশ্রী জালটাকে চিড়ে ফেলে মানুষটাকে উদ্ধার করে আনি। আমাদের মরা ধনের পেটের যেমন ভয়ঙ্কর শক্তি, আমাদের মানুষ ছাড়া রাজারও তেমনই ভয়ঙ্কর প্রতাপ। এসব তোমাদের বানিয়ে তোলা কথা। হ্যাঁ, বানিয়ে তোলাই তো, উলঙ্গের কোনো পরিচয় নেই। বানিয়ে তোলা কাপড়ে কেউ বা রাজা, কেউ বা ভিখিরি। অধ্যাপক, তোমাদের খোদাই করারা যেমন দিন রাত্রি খনির মধ্যে গর্ত করেই চলেছে, তুমিও দেখছি ঠিক তেমনই দিন রাত্রি পুঁথির মধ্যে গর্ত করেই চলেছ। জানো জানো নন্দিনী, আমিও রয়েছি একটা একটা জালের পিছনে। মানুষটার অনেকখানি বাদ দিয়ে কেবল এই পণ্ডিতটুকুই জেগে আছে। আমাদের রাজা যেমন ভয়ঙ্কর, আমিও তেমন এক ভয়ঙ্কর পণ্ডিত। ঠাট্টা করছো আমার সঙ্গে? কই কই, তোমাকে দেখে তো তেমন ভয়ঙ্কর থাকে না। আচ্ছা আচ্ছা অধ্যাপক, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। কি? ওরা ওরা আমাকে এখানে আনলে, কিন্তু আমার রঞ্জনকে আনলে না কেন? একা নন্দিনীকে নিয়েই যক্ষপুরের সর্দাররা হতবুদ্ধি হয়ে গেছে, আর রঞ্জন গেলে তাদের হবে কি? আমার রঞ্জনের চোর তোমাদের ওই শঙ্খিনী নদীর মতো, ওই নদীর মতো সে ভাসতেও পারে, আবার আবার ভাঙতেও পারে। অথবা তোমাকে তোমাকে আমার আজকের দিনে একটা গোপন খবর দিই। খবর? হ্যাঁ, আজ আজ আমার রঞ্জনের সঙ্গে দেখা হবে, খবর এসেছে। ওই সর্দারের চোখে নিয়ে কোন পথ দিয়ে খবর আসবে শুনি? যে পথ দিয়ে বসন্ত আসবার খবর আসে, সেই পথ দিয়ে তাতে লেগে আছে আকাশের রং, বাতাসের লীলা। তার মানে আকাশের রঙে বাতাসের লীলায় পুরো খবর এসেছে। নন্দিনী, একটা কথা তোমাকে জিজ্ঞাসা করি, কি? এই যক্ষপুরীকে তোমার ভয় করে না?
ভয় ভয় করবে কেন? রোলের সূর্যকে যন্ত্রণা ভয় পায়, পূর্ণ সূর্যকে নয়। এই যক্ষপুরী রোল লাগা পুরী, ওনার গর্তে রাহুতে ওকে খামলে খেয়েছে। আমি তোমাকে বলছি, এখানে থেকো না, পালাও। সেখানকার লোকে দস্যু বৃত্তি করে মা বসুন্ধরা আঁচলকে টুকরো টুকরো করেছে না, সেখানে গিয়ে রঞ্জনকে নিয়ে সুখে থাকো। যাও, পালাও পালাও। অথবা নন্দিনী, তোমার ডান হাতে ওই যে রক্তকর্মের কঙ্কন, ওর থেকে একটি ফুল খসিয়ে দেবে। কেন? কি করবে তুমি? জানি না, রাঙা রঙে তুমি কি লিখন লিখতে এসেছো। মালতী ছিল, মল্লিকা ছিল, ছিল চামেলি, সব বাদ দিয়ে এ ফুল কেন বেছে নিলে তুমি? আমার রঞ্জন, আমার রঞ্জন কখনো কখনো আমাকে আদর করে বলে রক্ত করো। কেন জানি না, আমার আমার কেমন মনে হয় আমার রঞ্জনের ভালোবাসার রং রাঙা। তাই সেই রং কানে পড়েছি, গলায় পড়েছি, হাতে পড়েছি। তা আমাকে ওর একটি ফুল দাও, ওর রঙের তত্ত্বটি বুঝবার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা বেশ। আজ আমার রঞ্জন আসার আনন্দে এই ফুলটি তোমাকে দিলাম। হায় রে, হায় রে সুন্দরী, হায় রে। এই, একবার মুখটা ফেরাও তো দেখি। তোমাকে তো ঠিক বুঝতে পারলাম না, কে তুমি? এখানে রাজা তোমাকে কোন কাজের প্রয়োজন এনেছে? কাজের প্রয়োজন। একটা কি মন্ত্র তোমার আছে? হাতে ফেলেছো সবাইকে। তোমার এই সুন্দর মুখ থেকে যারা ভুলবে তারা মরবে। এই, দেখি দেখি তোমার স্মৃতিতে এটা কি ঝুলছে? এটা এ তো রক্ত করবে মঞ্জু। হ্যাঁ, ওর মানে কি? ওর কোনো মানেই নেই। না, তোমাকে বিশ্বাস করি না। দিন না যেতে একটা বিপদ কিছু ঘটাবে, তাই এত সাজ ভয়ঙ্করী, ওরে ভয়ঙ্করী। আমাকে আমাকে তোমার তো ভয়ঙ্কর মনে হচ্ছে কেন? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একটা রাঙা আলোর মশাল। যাই, নির্বোধের বুঝিয়ে বলি গে, সাবধান সাবধান। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ রাজা? বারে বারে দেখো না, আমার সময় নেই। আজ খুশিতে আমার মন ভরে আছে। সেই খুশি নিয়ে তোমার ঘরের ভেতরে যেতে চাই। যা বলতে হয় বাইরে থেকে বলো। দেখো, কুদফুলের মালা গেঁথে পদ্ম পাতায় ঢেকে এনেছি। নিজে পড়ো। ও আমাকে মানায় না। আমার মালা রক্ত করবে। আমি পর্বতের চূড়ার মতো, শূন্যতায় আমার শোভা। সেই চূড়ার বুকেও ঝর্ণা ঝরে রাজা। তোমার গলাতেও মালা দুলবে। দ্বার খুলে দাও, ভিতরে যাই। আসতে দেবো না। কি বলবে শীঘ্র বলো, সময় নেই। ডাক দিয়েছে আইরে চলে আয় আয় আয়। গান শোনাতে রাজা। তুলসীর গান। ওখানে নিচে কাঁদতে হবে যে। তারে যা। আইরে চলে আয়। হাওয়ার নেশায় উঠলো মেরে দীর্ঘ দুরাধারে রে। হাওয়ার নেশায় উঠলো মেতে দীর্ঘ দুরাধারে রে। রোদের সোনা ছড়িয়ে
আসতে পারে? যাও যাও, আর কথা কর, সময় নেই। যেদিন আমাকে তোমার ভান্ডারে ঢুকতে দিয়েছিলে, তোমার এই সোনার তাল দেখে কিচ্ছু আশ্চর্য না। কিন্তু যখন সেগুলোকে নিয়ে বিপুল শক্তি দিয়ে চূড়ো করে সাজাচ্ছিলে, তাই দেখে মুগ্ধ হয়েছে। তবু বলি রাজা, ওই সোনার তাল কি তোমার হাতের আশ্চর্য ছন্দে সাড়া দেয়, যে সাড়া দিতে পারে ওই ধানের খেয়ে? আচ্ছা আচ্ছা রাজা, বলো তো, দিন রাত্রি এই মরা ধান নাড়াচাড়া করতে তোমার তোমার ভয় হয় না? কেন ভয় কিসের? পৃথিবীর আপনার জিনিস আপনি খুশি হয়ে দেন, কিন্তু যখন তার বুক চিরে মরা ধনগুলোকে ঐশ্বর্য বলে চিনিয়ে নিয়ে আসো, তখন একটা কানা রাক্ষসের অভিসম্পাত নিয়ে আসো। হ্যাঁ, খুনি কারাকারের অভিসম্পাত। সাপের কথা আমি জানি না, তবে এ জানি আমরা কেবল শক্তি নিয়ে আসি। আচ্ছা আচ্ছা নন্দিনী, আমার শক্তিতে তুমি খুশি নাও? ভারী খুশি লাগে। ওই রঞ্জনকে দেখা যাবে খুশি হও। ও কথা থাক না রাজা। নন্দিনী, বিধাতা তোমাকে রূপের মায়ার আড়ালে অপরূপ করে রেখেছে। তার মধ্যে থেকে ছিনিয়ে তোমাকে আমার এই 10 আঙুলের ভিতর তোমাকে আমি ছেড়ে ফেলতে চাই। কি বলছো তুমি? জানি জানি রঞ্জনের সঙ্গে আমার তফাৎটা কি। আমার মধ্যে কেবল জড়ি আছে, আর রঞ্জনের মধ্যে আছে জাদু। জাদু? জাদু বলছো কাকে? পৃথিবীর নিচের তলায় পিণ্ড পিণ্ড পাথর, লোহা, সোনা, সেইখানে রয়েছে চোরের মূর্তি। আর উপরের তলায় একটু কাঁচা মাটিতে ঘাস উঠছে, ফুল ফুটছে, সেইখানে রয়েছে জাদুর খেলা। আমি দুর্গমের থেকে হিরে আনি, মালিক আনি, কিন্তু ওই সহজের থেকে প্রাণের জাদুটুকু কিছুতে কেড়ে আনতে পারি না। তোমার তো এত আছে, তবু আমার লোভীর মতো কথা বলো কেন? হ্যাঁ, আমার যা আছে সব বোঝা হয়ে আছে। সোনাকে জমিয়ে তোলে তো পরশ মনে হয় না। শক্তি যতই বাড়ায় যৌবনে পৌঁছাবে। তবে রঞ্জনের মতো যৌবন থাকলে তোমাকে ছড়া রেখে বাঁধে পারত। তুমি তো নিজেকেই জানে ভেবেছো, তারপর তো কেন আমি ছটফট করো বুঝিনি বাবু। বুঝতে পারবে না নন্দিন, আমি তো কান্না এক মরুভূমি। তোমার মতো ছোট্ট একটি ঘাসের দিকে হাত বাড়িয়ে বলছি, আমি তপ্ত, আমি রিক্ত, আমি ক্লান্ত। তোমার এইসব কথা আমি ঠিক বুঝিনি। আমি যাই রাজা। আচ্ছা যেও, কিন্তু যাবার আগে এই জানালাটার বাইরের দিকে আমার হাতটা বাড়িয়ে দিচ্ছি, তোমার হাতখানি একবারের উপরে রাখো। না না, তোমার সবখানা বাদ থেকে কেবল একখানা হাত বেরিয়ে আমার ভয় হয়। কেবল এই একখানা হাত দিয়ে ধরতে চাই বলে সবাই আমার কাছ থেকে পালিয়ে যায়। কিন্তু সব দিয়ে যদি ধরতে চাই
ধরা দেবে কি নন্দিন? তুমি তো আমাকে ভেতরে যেতেই দিলে না। যেদিন পালের হয় তুমি অনাসে আসবে, সেই দিন আগমনীর লগ্ন লাগবে। সে হয় যদি ঝড়ের হয়, সেও ভালো। আর নয়, যাও যাও, চলে যাও, নইলে তোমার বিপদ ঘটবে। যাচ্ছি যাচ্ছি রাজা, তবে তবে যাওয়ার আগে বলে যাই, সেই পালের হাওয়া আনবে আমার রঞ্জন, আর আজ সে আসবে, আজ সে আসবে, আসবে, আসবে। চন্দ্রা, আয় চন্দ্রা, আমার মদ কোথায় লুকিয়েছো? মদ? বার করে বলছি, দাও, সকাল থেকেই মদ। দাও বলছি, না দেবো না, দেবো দাও, না। দাও বলছি, দাও। মদ দেবে না? দাও। এই সকাল থেকেই মদ। আরে আজ ছুটির দিন, কাল ওদের মারণ চণ্ডীর ব্রত গেছে, আজ ধ্বজা পূজা, সেই সঙ্গে অস্ত্র পূজা। বলো কি? ওরা আবার ঠাকুর দেবতা মানে নাকি? আর দেখো নি, ওদের মদের ভাড়ার, অস্ত্রশালা আর মন্দির একেবারে গায়ে গায়ে। তা ছুটি পেয়েছো বলেই মদ। গায়ে থাকতে পারবো না ছুটিতে তো। চন্দ্রা, বনের মধ্যে পাখি ছুটি পেলে উড়তে পায়, এই খাঁচার মধ্যে তাকে ছুটি দিলে মাথা ঠুকে মরে। এই যক্ষপুরে কাজের চেয়ে ছুটি বিষম বালায়। ওগো চলো না গো, চলো না, চলো না, আমরা গায়ে ফিরে যাই। ঘরের রাস্তা বন্ধ চন্দ্রা, এই আমাদের ঘর নিয়ে ওদের কোনো মুনাফা নেই। মোর স্বপন তরি ওই যে বিশ্ববাগান গান গাইতে গাইতে আসছে। হ্যাঁ, ওদিকে নন্দিনীকে পেয়েছি, সে ওর প্রাণ কেড়েছে, সে ওর গান কেড়েছে। এই, তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, ওই মেয়েও তোমার গলা থেকে না ওদের গান বার করে আনি। পাগল বিশু বেয়াই, চলে বিশু বেয়াই, বলে যাও কোথায়? তোমার গান শুনবার লোক এখানেও একাজন মিলতে পারে। তুই কে নে মোর স্বপন তরির কে কে নে তুই কে নে কে নে তুই, কে নে? তোমার স্বপন্তরীর নেটিকে সে কিন্তু আমি জানি। জানো বুঝি? বাইরে থেকে কেমন করে জানবে? আমার তরির মাঝখান থেকে তাকে তো একবারও দেখনি। হ্যাঁ, তোমার এই সাধের তরি ডোবাবে তোমার এই সাধের নন্দিনী, এই আমি বলে রাখলুম। বিশু, বিশু, দেখো বিশু, তোমার ওই নন্দিনীকে ভালো ঠেকছে না কিন্তু। ভালো ঠেকছে না কেন? কি করেছে আমার সাধের নন্দিনী? কিছুই তো করে না, তাই তো খটকা লাগে। এখানকার রাজা খামোকা ওকে এখানে আনলেন কেন? ওর রকম সকল কিছুই বুঝি রে। দেখো বিশু বেয়াল, এই যক্ষপুরী হচ্ছে আমাদের দুঃখের জায়গা, কিন্তু ও মেয়ে যে অষ্টপ্রহর আমার সুন্দরী পানা করে বেড়ায়, এ কিন্তু আমাদের ভালো লাগে না। হ্যাঁ, যক্ষপুরীর হাওয়া সুন্দরের পরে অবজ্ঞা ঘটিয়ে দেয়, এইটাই তো তোমাদের সর্বনেশে। দেখো বিশু ভাই, ওই মেয়েকে দেখে তোমার মন ভুলেছে, তাই তুমি দেখতে পাচ্ছ না ও কি অলক্ষণ নিয়ে এসছে। তবে বুঝতে বেশি দেরি হবে না, এই বলে রাখলুম। আচ্ছা আচ্ছা, মনে রাখবো। বিশু ভাই, হ্যাঁ, বিশু ভাই, যাও যাও এদিকে, যাও, এদিকে। তোমার ডাক পড়েছে। এই তোমার বেয়ান জানতে চাই, এই আমরা মদ খাই কেন? স্বয়ং বিধির কৃপায় মদের বরাদ্দ জগতের
চারিদিকে। এমনকি তোমার ওই চোখের কটাক্ষেও আমাদের আমাদের এই বাহুতে আমরা কাজ যোগাই, আর তোমাদের বাহুর বন্ধনে তোমরা যোগাও মদ। হ্যাঁ, তাই বই কি স্বয়ং বিধাতা এই তোমাদের মতো জন্ম মাতালের জন্য না এই মদের কাণ্ড একেবারে উপর করে দিয়েছে। তা ঠিক, একদিকে ক্ষুধা মারছে চাবুক, তৃষ্ণা মারছে চাবুক, তারা জ্বালা ধরিয়েছে, বলছে কাজ করো কাজ করো। অন্যদিকে বনের সবুজ মেলেছে মায়া, রোদের সোনা মেলেছে মায়া, ওরা নেশা ধরিয়েছে, বলছে ছুটি ছুটি। বিশুবেয়াই, তোমাদের এগুলোকে আবার মদ বলে নাকি? প্রাণের মোহ, নেশা ফিকে, কিন্তু দিনরাত লেগেই আছে। প্রমাণ দেখো, এই রাজ্যে এরূপ পাতালে শীত কাটার কাজে লাগলো, সহজ মদের বরাদ্দ বন্ধ হয়ে গেল। অন্তরাত্মা ওদের হাটের মদ নিয়ে মাতামাতি করছে। বিশুবেয়াই, বিশুবেয়াই, ও বিশুবেয়াই, শোনো না, চলো না আমরা এখান থেকে পালাই। সেই নীল চাদোয়ার নিচে খোলা মদের আড্ডা, সে রাস্তা বন্ধ। শুধু ফেরবার রাস্তায় বন্ধ করেছে তাই নয়, আমাদের ইচ্ছেটা শেষ করে দিয়েছে। আমাদের না আছে আকাশ, আর না আছে অবকাশ। নবান্ন তো সময় হলো, চলো না একবার গিয়ে সর্দারকে বলি। সর্দার? হ্যাঁ। সর্দার? সর্দারকে এখনো চেনো বুঝি? হ্যাঁ, এই যক্ষপুরীতে এসে মরে চলেছি তোমরা। আমাদের মেয়েদের কিন্তু কোনো বদল হয়নি। কোনো বদল হয়নি? না। না। তোমাদের ফুলে গেছে শুকিয়ে, আর এখন সোনা সোনা করে ওই প্রাণটা খাচ্ছে। এই শোনো, কখনোই না। কখনোই না। না, এই যে ভাগবত ভাগা 12 ঘন্টার পরে আরো 4 ঘন্টা যোগ করে খেটে মরে। এর কারণটা কি? এর কারণটা আমি জানি। তোমার সোনার স্বপ্ন ভেতরে ভেতরে ওকে চাবুক মারে, আর সে চাবুক ওই সর্দারের চাবুকের চেয়ে কড়া। আচ্ছা ভাই বিশু, তুমি তো ছিলে সর্দার, তা হঠাৎ তোমাকে আমাদের মতো মূর্খদের সঙ্গে কোদাল ধরালো কেন? বলো কেন? কোদাল? কেন বল দেখি। শোনো, এই আমাদের খবর নেওয়ার জন্য ওরা তোমাকে চর রেখেছিল। আচ্ছা ভাগলাল, তোরা সবাই জানতিস যদি, তবে আমাকে জ্যান্ত রাখলি কেন? এও জানি এ কাজ তোমার দ্বারাই হলো না। সুড়ঙ্গ কেটেই চলেছি, এক হাতের পরে 2 হাত, 2 হাতের পরে 3 হাত, সোনা তুলেই আনছি। 1 তালের পরে 2 তাল, 2 তালের পরে 3 তাল, অঙ্কের পর অঙ্ক সার বেঁধে চলেছে। কিন্তু কোন সংখ্যায় পৌঁছালো না। তাই তো ওদের কাছে আমরা মানুষ নই, কেবল সংখ্যা। এই পিঠের কাপড়ে দাগা আছে, আমি 69-এর উঙ। আর আমি ভাবলাম 47-এর ফ। গায়ে ছিল মানুষ, আর এখানে হয়েছি 10-25-এর ছ।
ওই যে সর্দার আসছে। সর্দার সর্দার দাদা, সর্দার দাদা, ও কি নাতনি খবর ভালো তো? ও সর্দার দাদা, সর্দার দাদা, একবার একবার ছুটিটি দাও না গো, গাঁ থেকে ঘুরে আসি। কেন? যে বাসা দিয়েছি সে তো খাসা, বাড়ির চেয়ে অনেক ভালো। সরকারি খরচে চৌকিদারও পর্যন্ত রাখা গেছে। ওরে অনুসত্তরের মুয়া, তোমাকে এই এদের মধ্যে দেখলে মনে হয় আরো শেষেছে বকের তলকে নাচ শেখাতে। নাচাবার মতো পায়ে জোর থাকলে এখান থেকে টেনে দৌড় মারতুম। তা তো দেখে বুঝতেই পারছি। এই যে নাতনি, হ্যাঁ সর্দার দাদা। একটা সুখবর আছে। সুখবর? হ্যাঁ, এই এদের ভালো কথা শোনাবার জন্য জেনারাম গোসাইকে আনিয়ে রেখেছি। এদের কাছ থেকে প্রণামী আদায় করে খরচাটা বেশ উঠে যাবে। ওই যে বলতে বলতে উপস্থিত। প্রভু, প্রণাম প্রণাম প্রভু, প্রণাম। আমাদের এই কারিগরদের দুর্বল মন মাঝে মাঝে অশান্ত হয়ে ওঠে। তাই এদের কানে একটু শান্তি মন্ত্র দেবে। এই ঈদের কথা বলছো? এরা তো স্বয়ং পূর্ণ অবতার। বাবা বাবা 47-এর পর একবার ঠাউরে দেখো, যে মুখে নাম কীর্তন করি সেই মুখেই অন্ন যোগাও। এই তোমরা শরীর পবিত্র হলো যে নামাবলী খানা গায়ে দিয়ে মাথার ঘাম পায়ে ফেলি, সেখানে তো মানে যে তোমরা দেখি কম কথা। আশীর্বাদ করি বাবা, সর্বদাই অবিচলিত থাকো, তাহলে ওই ঠাকুরের দয়া তোমাদের পরে অবিচলিত থাকবে। বাবা একবার কণ্ঠ খুলে বলো, হরি 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 হরি। কি মধুর, কি মধুর। ও বাবা, বাবা গো বাবা, একবার একবার পদধূলি দেন বাবা, পদধূলি দেন। এতক্ষণ অবিচলিত ছিলাম, কিন্তু কিন্তু আর তো পারি না। প্রণামী আদায় করতে চাও, রাজি আছি, কিন্তু ভণ্ডামি সইব না। এই, তোমার কি হয়েছে বলো তো? হ্যাঁ, এ তো দেখছি তোমার ইহকাল পরকাল দুই গোল্লায় জেলে বসেছে। এই, এমন বুদ্ধি তো তোমার আগে ছিল না। হ্যাঁ, ও আমি আমি বেশ বুঝতে পারছি। নন্দিনী, ওই নন্দিনী বুঝি তোমার এই মাথার উপর ভর করেছে না? এই চলো, অবশ্যই এখানে গেলো গেলো। হরি 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 হরি। যাই বলো সর্দার, কি সরলতা, পেটে মুখে একেবারে এক। এদের আমরা শেখাবো কি? এরাই আমাদের শিক্ষা দেবে, বুঝেছ? বুঝেছি বই কি, আর এও বুঝেছি উৎপাতটা বেঁধেছে কোথা থেকে। আপনি বরঞ্চ ওপারে একটু নাম শুনে আসুন। ওপাড়ার করাতিরা একটু খিটখিট শুরু করেছে। কোন পাড়া বললে সর্দার বাবা? ওই যে টটো পাড়া, যেখানে 71-এর ট হচ্ছে মোড়ল। আচ্ছা আচ্ছা বাবা, তবে বাবা ওই দন্তান্ন পাড়া যদিও এখনো নড় করছে, ওই মুথানুরাং ইদারিং একটু মধুর রসে মজেছে। এই মন্ত্র নেওয়ার মতন কাল তৈরি হলো বলে। হরি 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 হরি। ওহে 69 তোমাদের ওপাড়ার মেজাজটা যেন কেমন দেখছি। হ্যাঁ, তা তো হতে পারে। গুসাইজি এদের কুর্ম অবতার বললেন, কিন্তু শাস্ত্র মতে অবতারেরও বদল হতে পারে। তা কুর্ম যদি হঠাৎ বড় হয়ে ওঠে, তবে কর্মের বদলে বেরিয়ে পড়ে দন্ত, আর ধৈর্যের বদলে শুনে রাখলুম, মনেও রাখবো কথাটা।
এই যে নাতনি, সর্দার দাদা আসি। হ্যাঁ, তুই বলো বিশু বেয়াই, এই সর্দার লোকটা কিন্তু বেশ সরেস, এই সকলের সাথে কেমন এসে এসে কথা বলে। হ্যাঁ, বেশ ঝকঝকে, মকরের দাম। শুরুতে হাসি, অন্তিমে কাম, খাজে খাজে বড় পরিপাটি করে কামড়ে ধরে। স্বয়ং মকররাজ ইচ্ছে করলেও আলগা করতে পারে না। ও বিশু বেয়াই, বিশু বেয়াই, তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো। ওই দেখো দেখো, কারা যেন ধুম করে চলেছে। দেখো দেখো, সাড়ে সাড়ে ময়ূরপঙ্খী। ওই দেখো, হাতির হাতায় কেমন ঝালর ঝুলছে, কেমন কেমন ঝলমল করছে। মনে হচ্ছে ওরা এক টুকরো সূর্যকে ওই বর্ষার আগায় বিধিয়ে নিয়ে চলেছে। ওই তো সর্দারনীরা মজা পূজার ভোজে যাত্রা করেছে। হ্যাঁ, কি সুন্দর সাজ, কি সুন্দর বেশভূষা, কি চমৎকার। আচ্ছা বিশু বেয়াই, তুমি যদি এই কাজটা ছেড়ে না দিতে, তাহলে তুমি ওদের মতো ধুম করে যেতে। হ্যাঁ, যেতে? আমাদের ওই একই দশাই ঘটতো। আচ্ছা, আর কি ফেরবার কোনো পথ নেই? নেই? আছে, আছে? তবে নর্দমার ভেতর দিয়ে। পাগল ভাই, পাগল ভাই, কি পাগলি? আয় আয় তোমার নন্দিনী। আস্তে। আজকের মতো বিশুদাদাকে আর পাওয়া যাবে না। হ্যাঁ, চলো। আজকের মতো বিশু দাদা আসা ছাড়ো। ওকে টানতে নিতে পেরেছে। চলো পাগল ভাই, চলো। পাগল ভাই, পাগল ভাই, পাগল ভাই, ওই যে ওরা ওই দূরের মাঠে সকালে পৌষের গান গাইতে গাইতে যাচ্ছিল, শুনেছিলে? ওরে পাগলি, আমার সকাল কি তোর সকালের মতো যে গান শুনতে পাবো? কেন? যক্ষপুরীতে ঢুকে বুঝি এতকাল মনে হতো জীবন হতে আমার আকাশখানা হারিয়ে ফেলেছে। এমন সময় তুই এসে আমার মুখের দিকে এমন করে চাই, আমি বুঝতে পারলাম আমার মধ্যে এখনো আলো দেখা যাচ্ছে। হ্যাঁ তো। আই পাগলি, তোকে একটা গান শোনাই। শোনা। এলো আধার ঘিরে পাখি এলো নিড়ে, তোরি এলো তীরে, এলো আধার ঘিরে পাখি এলো নিড়ে, তোরি এলো তীরে, শুধু আমার হিয়া বিরা পাই না গো, ও গো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো। আমার কাজের মাঝে মাঝে কান্না ধারার দোলা তুমি থামতে দিলে না যে, আমার কাজের মাঝে মাঝে কান্না ধারার দোলা তুমি থামতে দিলে না যে, আমায় পরো
প্রাণ সুধাই ভরে তুমি যাও যে সরে আমায় পরশ করে প্রাণ সুধাই ভরে তুমি যাও যে সরে বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো ও গো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো ও গো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো। পাগল ভাই, যে দুঃখটির গান তুমি গাইলে আগে আগে কখনো আমি তার খবরই পাইনি। কেন রঞ্জনের কাছে? না, দুই হাতে দুই দাঁড় ধরে সে আমাকে তুফানের নদী পার করিয়ে দেয়। বুনো ঘোড়ার কেশর ধরে সে আমাকে বনের মধ্যে দিয়ে ছুটিয়ে নিয়ে যায়। প্রাণ নিয়ে সর্বস্ব পণ করে সে হার জিতের খেলা খেলে। সেই খেলা থেকে একদিন তুমিও তো ছিলে। তারপর হঠাৎ কি মনে করে একলা বেরিয়ে গেল সেখান থেকে। আর যাওয়ার সময় আমার মুখের দিকে এমন করে তাকালে আমি তো ঠিক বুঝতে পারলাম না পাগল ভাই। আচ্ছা, সেই অচেনার ধার থেকে এই চক্ষুপুরীর কাছে তোমাকে কে টেনে আনলে? একজন মেয়ে। সে তোমাকে ছুতে পারলে কেমন করে? আমি নিজেকে ভুলেছিলাম রে। একদিন পশ্চিমের জানলা দিয়ে আমি দেখছিল মেঘের স্বর্ণ পরি, আর সে দেখছিল ওই সর্দারের সোনার চূড়া। সে আমাকে কটাক্ষে বললে, ওইখানে নিয়ে যাও, দেখি কত বড় তোমার সামর্থ্য। আমি স্পর্ধা করে যাব নিয়ে আনলাম তাকে সোনার চূড়ার নিচে। আর তখনই আমার ঘোর ভাঙলো। পাগল ভাই, আমি তোমাকে বের করে নিয়ে যাবো ওই সোনার শিকল ভেঙে। পারবি পাগলি, পারবি। তুই যখন ওই রাজাকে টলেছিস তখন তোকে আর ঠেকাবে কি সে? জানো পাগল ভাই, আমার ঘরে জানলার সামনে ওই ডালিম গাছের ডালটায় রোজ সকালে একটা নীলকণ্ঠ পাখি এসে বসে। মনে মনে বলি, যদি ওর একটা পালক এসে আমার ঘরে পড়ে তো জানবো আমার রঞ্জনের সাথে দেখা হবে। জানো পাগল ভাই, আজ সকালে উঠে দেখি উত্তরে হাওয়ায় নীলকণ্ঠের একটা পালক এসে আমার বিছানায় পড়েছে। ও তাই এত শাগ। কপালে দেখছি কুমকুমের টিপ। যখন তার সঙ্গে দেখা হবে, এই নীলকণ্ঠের পালক আমি তার চূড়ায় পরিয়ে দেব। লোকে বলে নীলকণ্ঠের পাখায় জয় যাত্রার শুভ চিহ্ন আছে। পাগল ভাই, ও পাগল ভাই, ওই দেখো ওই সর্দারের ছায়া। সর্দার? হ্যাঁ, লোকে আমাদের কথা শুনছে। ওই তো গৌণ সত্যর
তোমার তো দেখছি সকলের সঙ্গেই প্রণয়, কোনো বাপ বিচার নেই। তা কি নিয়ে আলাপ চলছে? তোমাদের দুর্গ থেকে কি করে বেরিয়ে আসা যায় তারই পরামর্শ করছি। বলো কি, এত সাহস? কবুল করতো ভয় করে না? হাজার বাকি শালাগুলোকে ঠোকরাই, সে তো আর আদর করে নয়। আদর করে না সে জানা আছে, কিন্তু কবুল করতে ভয় করে না সেটা বেশ কিছুদিন থেকে জানান দিচ্ছে। সর্দারজি, সর্দারজি, তুমি যে বলেছিলে আজ আমার রঞ্জনকে এনে দেবে, আজই তাকে দেখতে পাবো। জানতুম, আমি ঠিক জানতুম। এই না কুন্দ ফুলের মালা। ছি ছি, মালাটা নষ্ট করলে রঞ্জনের জন্য রাখলে পারতে। হ্যাঁ আছে আছে, তার জন্য আছে তো, এই যে আছে আছে বই কি, হৃদয়ের দাম। যত অপেক্ষা করবে ততই তার দাম বাড়বে। আরে কুতফুলের বরণমালা, হাতের দাম হাতেই চুকিয়ে দাও, নইলে শুকিয়ে যাবে। এই যে বলে। পাগল ভাই, এখানে চুক্তি করে দাঁড়াও। হ্যাঁ দাঁড়াও। শোনো শোনো রাজা, কি বলতে চাও বলো। অনেক কথা বলবার আছে, আগে ভেতরে যেতে দাও। ওকে, কে তোমার সঙ্গে? রঞ্জনের চুড়ি নাকি? না রাজা, আমি রঞ্জনের পিঠ, যে পিঠে আলো পড়ে না। আমি অমাবস্যা। তোমাকে নন্দিনীর কিসের দরকার? ও আমার সঙ্গী, ও আমাকে গান শেখায় তো, ওই আমাকে শিখিয়েছে। ভালোবাসি ভালোবাসি এই সুরে, কাছে দূরে, জলে স্থলে বাজাই বাজাই বাঁশি, ভালোবাসি ভালোবাসি। ওকে এখনই যদি সঙ্গ ছাড়া করি। ওকে, তোমার গলার সুর অমন হয়ে উঠলো কেন? তোমার কি কোনো সঙ্গী নেই? অধ্যান্ন সূর্যের কোনো সঙ্গী থাকে না। ওকে, তোমার হাতটা কি? একটা মরা ব্যাগ। কেন? কি করবে ওকে দিয়ে? এই ব্যাঙের দিন একটা পাথরের কোঠরের মধ্যে ঢুকেছিল, তারই আড়ালে 3000 বছর ছিল টিকে। কি করে টিকে থাকতে হয় তারই রহস্যর কাছ থেকে শিখছিল। কি করে বেঁচে থাকতে হয় সে তাও জানে না। তাই তাই আজ আর ভালো লাগলো না। পাথরের আড়াল ভেঙে ফেললুম, নিরন্তর টিকে থাকার থেকে ওকে দিলুম মুক্তি। আজ আমারও চারিদিক থেকে তোমার পাথরের দুর্গ খুলে যাবে রাজা। আজ আমার রঞ্জনের সঙ্গে দেখা হবে। তোমাদের দুজনকে একসঙ্গে দেখতে চাই, জানতে চাই। তুমি যখন জানবার কথা বলো তখন কেমন ভয় হয় রাজা। নন্দিনী, ওই যে রক্ত করবীর গুচ্ছ তোমার গালের কাছে নেমে পড়েছে, আমাকে দাও। কেন? কি করবে তুমি? ওই ফুলের গুচ্ছ দেখি আর আমার মনে হয় ওই যেন আমার রক্ত হলো সনিগ্ধ। ইচ্ছা করে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলি। একজন মানুষ রক্ত করবে ভালোবাসে, তাকে মনে করে ওই ফুল দিয়ে আমি আমার অনেক ভুল করেছি। তাহলে বলে দিচ্ছি, ও আমার সনিগ্রহ, তারও
তোমার স্পর্ধা তো কম নয়। চরমের টানা ফাটিয়ে 10 আঙুলের ফাঁকে ফাঁকে যেমন তার রস বের করে, তেমনি তোমাকে আমার এই দুটো হাতে। এই রইলুম দাঁড়িয়ে, কি করতে পারো করো। আমার মোটো পাকে হাত করছো কেন? পালাও পালাও নন্দিন পালাও, পায়রা যেমন পালায় বাজ পাখির ছায়া দেখে। যাও যাও, এক্ষুনি পালিয়ে যাও। যাচ্ছি যাচ্ছি রাজা, আর তোকে রাখাবো না, আমি যাচ্ছি। নন্দিনী, নন্দিনী, কি বলো? নন্দিনী, সামনে তোমার মুখে চোখে প্রাণের লীলা, আর পিছনে তোমার কালো চুলে মৃত্যুর নিস্তব্ধ ঝর্ণা। সেই গুচ্ছ গুচ্ছ কালো চুলের নিচে মুখ থেকে ঘুমোতে আমার ভারী ইচ্ছে করে। তুমি কি কখনো ঘুমো না রাজা? ঘুমোতে ঘুমোতে আমার ভয় করে। আচ্ছা, বেশ বেশ। দেখো, আমি এবার গানের শেষটুকু শোনাই, তোমার সব ভয় ঘুচে যাবে। আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তে কার কালো আখি, আখির জলে যাই ভাসি, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। থামো নন্দিনী, থামো। গান শুনতে আরে আরে ভয় পাই। দশ মিনিটের বিরতি। যেমন দেখলেন, সাংঘাতিক, বড় সাংঘাতিক। বাইরে নয়, রোগ তো মনে। রাজা বিরক্ত হয়ে উঠেছেন নিজের উপর নিজে। এর মানে? কি করে যে বোঝায়? ওই যে দেখছো আমাদের পাহাড়তলা, ওইখানে একটা সরোবর ছিল, যেখানে শঙ্খিনী নদীর জল এসে জমা হতো। একদিন তার বাঁদিকের পাহাড়ের স্তূপটা পড়লো কাত হয়ে, আর সমস্ত জল পাগলের অট্টহাসির মতো খল খল করে ছুটতে লাগলো। আমাদের রাজারও বুঝি সঞ্চয় সরোবরের পাথরটিতে চার লেগেছে, তলাটা ভিতর ভিতর ক্ষয়ে গেছে। এই বুঝি ছুটতে বেরিয়ে পড়ে।
এর প্রতিকার? বড় রকমের একটা ধাক্কা, হয় অন্য রাজ্যের সাথে লড়াই, নয় নিজের রাজপ্রাসাদের সঙ্গে উৎপাত বাড়িয়ে তোলা। অর্থাৎ হয় অন্যের ক্ষতি, না পারলে নিজের। ঠিক, ঠিক তাই। সর্দার মহারাজ ডেকেছেন? ও, তুমি 321 নিয়োপাড়ার মোড়ল। প্রভুর কি স্মরণ শক্তি! শোনো, দেশ থেকে আমার স্ত্রী আসছে, তোমাদের পাড়ার কাছে ডাক বদল হবে, শীঘ্রই ওখানে পৌঁছে দেওয়া চাই। প্রভু, পাড়াই গরুর মোড়ো, গাড়ি টানবার বলদের খুব অভাব। তা এই খোদাই করে দেড় লাগিয়ে দেওয়া যাবে। তা কোথায় যেতে হবে জানো তো? কোথায় প্রভু? বাগান বাড়িতে, যেখানে সর্দারদের ভোজ। তাই নাকি? আর হ্যাঁ, সাথে না চলে আর বাজনদারদেরও পাঠিয়ে দিও। যাচ্ছি প্রভু। যাবার আগে একটা কথায় একটু কান দেবে। ওই যে 69-এর ওর লোকে যাকে বিশু পাগল বল, ওর পাগলামিটা শোধন করবার সময় এসেছে। তাছাড়া ওই 47-এর ফয়ের সঙ্গে ওর বেশি মেলামেশা। সেটা আমি লক্ষ্য করেছি। প্রভুর লক্ষ্য ঠিকই আছে জানি, তবু দুই একটা তো ফসকেও যেতে পারে। এই যেমন আমাদের কুচানো গ্রাম সম্পর্কে আমার বিশ্বাস, তার এই পাঁজরের হাড়কখানা দিয়ে সর্দার মহারাজের খড়ম বানিয়ে দিতে প্রস্তুত, অথচ আজ পর্যন্ত তার নাম বড় খাতায় উঠেছে। তাই নাকি? তাই নাকি প্রভু? আর একটি কথা, এই ওপাড়ার 88 এই সেদিন মাত্র 30 সংখ্যায় কাজে ঢুক, 2 বছর না যেতেই তার উপরি পাওনা ধরে মাসে আয় এখন 1000-1500 তো হবে। প্রভু, আমি তার রুটি মারার কথা বলিনি, কিন্তু তাকে খাতানজিখানায় রাখাটা কি? আজই তাকে ডাকবো। তুমি তুমি যাও। যাচ্ছি প্রভু, যাচ্ছি। আর একটি কথা, আমার সেজো ছেলে লায়ক হয়ে উঠেছে, তা প্রণাম করতে এসেছিল। 3 দিন দর্শন না পেয়ে ফিরে গেছে। প্রভুর ভোগের জন্য আমার বধূ মাতা নিজ হাতের তৈরি চাচি কুমড়ো। আচ্ছা আচ্ছা, পরশু আসতে বলবে, দেখা মিলবে। ঠিক আছে, ঠিক আছে। ও কি রঞ্জন না? রাস্তা দিয়ে চলছে গান গেয়ে, হাতে একটা ভাঙা সারিঙ্গিও জোগাড় করেছে দেখছি। লুকবার চেষ্টা পর্যন্ত নেই। তাই তো, ওকে তো দূরে রাখবো বলে বজ্রগড়ের সঙ্গে কাজে লাগিয়ে দিয়ে এসেছিল। তোমরা ওকে বদ্ধ করে নিয়ে গেছিলে, সেখান থেকে কুবের ঘরে এলো কি করে? কি জানি প্রভু, ওকে তো শিকল দিয়ে কষে বাঁধা হয়েছে, কি করে ফসকে বেরিয়ে আসলো? ওর গায়ে কিছু চেপে ধরে না। তাছাড়া মুহূর্তে মুহূর্তে চেহারা বদল, পোশাকও বদল, আশ্চর্য ক্ষমতা। ওকে ওকে সুরঙ্গের তলে ফিরিয়ে দিলে না কেন? দিয়েছিল প্রভু, দিয়েছিল। ভাবলো চাপে পড়ে বস মার, উল্টো হলো কি খোদাই করে যে মাতিয়ে তুল। বললো আজ আমাদের খোদাই নিত্য। খোদাই নিত্য? হ্যাঁ, রঞ্জন ধরলো গান, ওরা বললো মাদল পাইবে। বললো মাদল না থাকে কোদাল তো আছে। এই তালে তালে কোদাল পড়তে লাগলো। আর এই সোনার পিণ্ড নিয়ে কি লুকলু। লোকটা দেখছি পাগল। ঘোর পাগল প্রভু, ঘোর পাগল। ওই ওই দেখতে পাচ্ছ কে যাচ্ছে? একটি মেয়ে, ধানি রঙের কাপড় পরা, নন্দিনী। ওকে রঞ্জনের সাথে কিছুতেই মিলতে দেওয়া যাবে না। ওকে ওকে ধরো গিয়ে। এই চলো ঘর গিয়ে। শোনো, এবার ওকে মারতে হবে না, ওকে বরং রাজার ঘরে পাঠিয়ে দাও। আর ওর রঞ্জনকে বলো যে রাজা ওর নন্দিনীকে সেবাদাসী করে রেখেছে। প্রভু, এই যে মেজর সর্দার, রঞ্জনকে ধরো গিয়ে। এসব কাজ আমার দ্বারাই হবে না। যে মোড়লের ওপর ভার দেওয়া হয়েছে সেই যোগ্য লোক। মনে রেখো, নন্দিনীকে কিছুতেই ওর সঙ্গে মিলতে দেওয়া যাবে না। এসব কথা আবার আমার সঙ্গে কেন? তাছাড়া রাজাকে ঠকানো আমি কর্তব্য বলে মনে করি নে। ও, রাজার প্রতি কর্তব্যের অনুরোধে রাজাকে ঠকাতে হয়, আবার ঠেকাতেও হয়। সে দায় আমার,
তুমি অবিলম্বে মেয়েটিকে ধরো গে। বললাম তো এসব কাজ আমার দ্বারাই হবে না। তোমাদের ওই 321 মোড়ল, তাকে আমি সইতে পারি না। দূর থেকে চিমটি দিয়ে ছুতেও আমার ঘেন্না করে। তোমার তো দেখছি রক্তের সাথে সর্দারি রক্তের মিল হয়নি। রক্ত শুকিয়ে এলেই আর বালাই থাকে না। এই আশাও আছে? আছে বই কি? তোমার চোখে মুখে নন্দিনীর ঘোল লেগেছে। তোমার চোখেও ওই কর্তব্যের রঙের সঙ্গে রক্তকরবীর রং কিছুটা মিশেছে, তাই রক্তিমা এতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে। ও কিসের শব্দ? কারা যেন অন্ধকারের মধ্যে খিলখিল করে ভেসে উঠছে। শব্দটা কোথা থেকে আসছে? কোথা থেকে আসছে? এ তো ভাঙনের শব্দ। তাই নিজের তৈরি সবকিছুকে ভেঙে চুরমার করছে। নন্দিনীর নিবিড় যৌবনের ছায়াপীতিকা নবীনের মায়ামিকে রাজা চকিতে চকিতে দেখতে পাচ্ছে আর রেগে উঠেছে। খুলে গেছে নাকি? কারা বেরিয়ে আসছে ওই রাজার মহলের খিড়কি দরজা দিয়ে? এরা কারা সর্দার? এদেরকে আমরা বলি রাজার এটো। তার মানে কি? তার মানে তুমিও একদিন বুঝবে। কি ভয়ঙ্কর চেহারা! এদের মধ্যে কি মাংস, মজ্জা, মন, প্রাণ কিছু কি আছে? হয়তো আছে, কোনোদিন কি ছিল? হয়তো ছিল। এখন গেল কোথায়? অধ্যাপক, তারও তো বুঝিয়ে দাও। আমি জানলো। আরেকটার মধ্যে চিনানো কোনো উপমানো শুক্ল না, শুক্ল আরে অনকে উপমানো ও শুক্ল এইদিকে শুনে যা। আমি তোদের নন্দী, ঈশানী পাড়া নন্দী, এইদিকে চেয়ে দেখ। ওরে চাইলে না, রূপ কালীর মতো মাথা এক হয়ে গেছে। কঙ্কনা, যে ঘাটে জল আনতে যেত সেই কাছে আলু বাড়ির পরে বসে থাকতো, এমন পান করতো যেন তীর বানাবার জন্য স্বর ভাঙতে এসেছে। আয় রে কঙ্কু, কঙ্কু, ও কঙ্কু, শুনে যা। চাইলে না আমার ইশারায় যার রক্ত নেচে উঠত, জামাটাকে সারাই দিলে না। গেল তো আমাদের গায়ের সব আলো নিবে কেন? লোহাটা হয়ে গেছে, শুধু কালো মোর্চেটুকু বাকি। এমন কেন হলো? নন্দিনী, এই যক্ষপুর যে দিকটাই ছাই তোমার দৃষ্টি আজ সেদিকটাতেই পড়েছে। কি বলো? আমি তোমার কথা বুঝিনি। যে রাজাকে দেখে তোমার মন মুগ্ধ হয়েছিল, সেই অদ্ভুত হলো তার জমা, এই কিংবুটি হলো তার খরচ। ও কিসের আত্মনাদ? এই বোঝাচ্ছে সেই পালোয়ান, সেই যে জগৎবিখ্যাত বজ্জু। হ্যাঁ, যে রাজার সঙ্গে কুস্তি করতে এলো, ওকে ঘোরাতেই বলেছিল এ রাজ্যে সুরঙ্গ খুঁজতে চাও তো এসো, মরতে মরতেও কিছুদিন বেঁচে থাকবে। আর যদি পৌরুষ দেখাতে চাও
দেখ করতেও সইবে না। ওই দেখ কিরকম দুজন আসছে। আরে আস্তে 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 পালা ধীরে ধীরে আস্তে 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 আরে আরে অতবাক ও অতবাক দেখো না গো দেখো না ওর ঠিক কোথায় চোট লেগেছে একটু দেখো না গো আরে বাইরে থেকে চোটে দাগ দেখতেই পাবে না নন্দিনী। আরে কি কোথায় লেগেছে গো আরে এ দয়াময় ভগবান, জীবনে একবার যদি জোর পায় আর একদিনের জন্য ওই সর্দারটার ঘাড় মোটকে দেওয়ার জন্য সমস্ত সেই ঘুষিয়েছে। অথবা তুমি ওকে ধরো না, আমরা দুজনে মিলে ওকে আমার বাসায় নিয়ে যাই। ধরো ধরো ওকে ধরো। সাহস করে নে নন্দিনী, সাহস করে নে। এখানকার নিয়ম মতে তাতে অপরাধ হবে। আর মানুষটাকে মরতে দিলে অপরাধ হবে না। যে অপরাধের শাস্তি দেবার কেউ নেই সেটা পাপ হতে পারে, কিন্তু অপরাধ নয়। ওই বুঝি সর্দার আসে, আমি তবে সরি। তোমার সঙ্গে কথা কই এও সইতে পারে না। কেন? আমি যাই। শোনো, যেও না যেও না। সর্দার 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 কিছু নন্দিনী, আমার এই ফুলের মালা গাছাটি করবো আমি যখন ওর অন্ধকারে আমার দারোয়ানায় অস্পষ্ট হয়ে উঠবে, তখনই তো এই ফুলের মালা আমাকেও মানাতে পারে। শুভ্র প্রাণের দান, এই ভগবানের শুভ্র কুন্দ ফুল। গোসাইজি এই মানুষটার কিছু একটা ব্যবস্থা করো না। এই জীবনে আর কতটাই বা বাকি বলো, কিছু একটা করো গোসাইজি। সব দিকে ভেবে যে পরিমাণে বাঁচা দরকার, আমাদের ওই সর্দার নিশ্চয়ই ওকে ততটুকুই বাঁচিয়ে রাখবে। এই রাজ্যে বুঝি বেঁচে থাকার পরিমাণ বিচার আছে? আছে বই কি, পার্থিব জীবনটা যে সীমাবদ্ধ, তাই এদের এখানে একটু কম বাঁচিলেও চলে। কেননা ওদের ভার লাঘবের জন্যই আমরাই বাঁচি। আচ্ছা, প্রাণ সীমাবদ্ধ নয়, আমরা গোসাইরা সেই পথেরই রাস্তা দেখাতে এসেছি। তাই বলে ও সীমাবদ্ধ প্রাণ নিয়ে এইভাবে পড়ে থাকবে? আহা, পড়েই বা থাকবে কেন? কি বলো সর্দার? এখন থেকে আর জোরে চলবার প্রয়োজন হবে না, ও আমাদের জোরে চালিয়ে নিয়ে বেড়াবো। ওরা করছো এর মধ্যে ওই কলারটা যেন একটু মিহি হয়ে এসেছে। মনে হচ্ছে আমাদের ওই নাম কীর্তনের দলে টেনে নেওয়া যাবে। অক্ষপাড়া মোড়লের ঘরে তোর বাসা হয়েছে, চলে যাও সেখানে। ও কি কথা? ও একা চলতে পারবে কেন? চলো চলো, আমি তোমাকে মোড়লের ঘরে পৌঁছে দিচ্ছি। না না চলো আমার না না, সর্দার রাগ করবে। সর্দারের রাগকে আমি ভয় করি না। চলো। আমি করি দোহাই তোমার। আমার বিপদ বাড়িও না। কিচ্ছু হবে না। শোনো, আমার কথা শোনো। আরে শোনো। সর্দার, আমার পাগল ভাইকে কোথায় নিয়ে গিয়েছো? আমি নিয়ে যাবার কে? বাতাস নিয়ে যায় মেঘকে। সেটা যদি দোষ মনে করো তাহলে খবর নিয়ে দেখো কি বাতাসকে কে দিয়েছে ঠেলা। আমি নারী বলে আমাকে ভয় করো না। বিদ্যুৎ শিকার হাতে ইন্দ্র তার বজ্র পাঠিয়ে দেন, সেই বজ্র বয়ে আনবো আমি, ভাঙবো তোমার সর্দারের চূড়া। নন্দিনী, তবে সত্য কথাটা বলে যায়, শিশু
বিশুর বিপদ ঘটিয়েছ তুমি। আমি হ্যাঁ হ্যাঁ তুমি। একদিন নিঃশব্দে কীটের মতো মাটির নিচে গর্ত করে চলছিল সে, তাকে মরবার পাকা মেলতে শিখিয়েছ তুমি। ইন্দ্রদেবের আগুন অনেককেই টানবে, তারপর শেষ বোঝাপড়া হবে তোমাদের আর আমাদের। নন্দিনী, নন্দিনী, কিশোর কিশোর জানিস আমার বাবার ভাই কোথায় জানিস? হ্যাঁ হ্যাঁ নন্দিনী, কোথায়? ওদের কর্তা এই পথে বিশুকে নিয়ে আসছে। প্রহরীদের কথা হ্যাঁ, কি? ওই যে আসছে। পাগল ভাই, পাগল ভাই, দাঁড়াও। এ কি পাগল ভাই, তোমার হাতে হাত পড়ে কেন? ওরে পাগলি, এবার আমার মৃত্যু হলো। কেন কেন পাগল ভাই, তুমি কি করেছো যে ওরা তোমাকে এইভাবে বেঁধে নিয়ে যাবে? এতদিন পরে আজ সত্যি কথা বলেছিল। কি পাগল ভাই, তোমার গায়ে কিসের চিহ্ন? চাবুক মেরেছে, যে চাবুক দিয়ে ওরা কুকুর মারে, যে রশি দিয়ে এই চাবুক তৈরি, সেই রশির সুতো দিয়ে ওদের গোসাইয়ের জপমালা তৈরি। বিশু, আমি যদি চেষ্টা করি ওরা নিশ্চয়ই তোমার মতো আমাকে নিতে পারে, তুমি সেই অনুমতি করো। না কিশোর, এখনো ধরা পড়লে চলবে না। একটা বিপদের কাজ করবার আছে। রঞ্জন এখানে এসেছে, যেমন করেই পারিস তাকে বের করতেই হবে। ঠিক আছে, তাহলে আমি চলি। নন্দিনী, রঞ্জনের হাতে দেখা হলে তোমার কোন কথাটা তাকে বলবো? কিচ্ছু না, শুধু রক্ত করবেন গুচ্ছ দিলে আমার সব কথা বলা হবে, আর কিচ্ছু না। ঠিক আছে, তাহলে চললাম। ওরে পাগলি, এবার রঞ্জনের সাথে তোর মিলন হোক। নীলকণ্ঠের পালক রঞ্জনের চূড়ায় পরিয়ে দিতে হবে। চলি, মাঠের লীলা শেষ হলো। ক্ষেতের মালিক পাকা ফসল ঘরে নিয়ে চলল। যদি সবাই হিরে ওরে ওরে ও অভাগা, সবাই হিরে যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, তবে পথের কাটা ও তুই রক্ত মাখা চরণ একলা দল, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা
দেখতে সিঁদুরে মেখে আজকের গোধূলি রাঙা হয়ে এলো। এই কি তবে আমাদের মিলনের রং? আমার শীতের সিঁদুর যেন আজ ছেয়ে গেছে সমস্ত আকাশে। শোনো শোনো রাজা, দিন রাত এখানে পড়ে থাকবো যতক্ষণ না তুমি শোনো। নন্দিনী, 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 এখানে সবাই সবাইকে সন্দেহ করে, কিন্তু তবুও তোমাকে আমি বিশ্বাস করে এসেছি। মনে মনে তোমাকে কথা থাক থাক সে কথা, কিন্তু আজ সত্যি করে বলো বিশু কোথায়? আমার সাথে সেই বিপদে পড়েছে ফাগুলাল। কি বললি তুই? তোর সাথে এসে বিপদে পড়েছে? তুমি কেন ওকে বলে আনলি সর্বনাশী? চন্দ্র যে বললে মুক্তি চাও। বেশ ভালোই মুক্তি দিয়েছিস তুই ওকে। হ্যাঁ, আমি যে সব কথা বুঝি নে চন্দ্রা। ও কেন বললে বিপদের তলায় তলিয়ে গিয়ে তবে মুক্তি। যে মানুষ নিজে মুক্তি পেতে চায় তাকে আমি বাঁচাবো কি করে? এসব আমি কিচ্ছু শুনতে চাই না। এক্ষুনি যদি তুই ওকে না নিয়ে আসিস তাহলে তুই মরবি। তোর ওই সুন্দরী মানব মুখ দেখে আর সবাই বুঝতে পারে, কিন্তু আমি না। চন্দ্রা, চলো কারিগর পাড়া থেকে দলবল লুটিয়ে নিয়ে আসি, বন্দিশালা চুরমার করে ভাঙবো। চলো চলো। ফাগুলাল, আমিও যাবো তোমাদের সঙ্গে। কি করতে যাবে? বন্দিশালা ভাঙতে। চুপ। অনেক ভাঙনের খেলা খেলেছো তুমি সুন্দরী, আর তোমাকে আমি খেলতে দেবো না। তার আগে তোকে আমি পুড়িয়ে মারবো। চল। গায়ে হাত দাও যদি। এখনো তোমার চৈতন্য হলো না? শোনো, গন্ডগোলের সময়টা নয়। চলো চলো, আমার সঙ্গে চলো, বন্দিশালা চুরমার করে ভাঙবো। চলো 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 সব চলো। ওকে, ওরা কারা আসে? ওগো শুনছো? তোমরা কোথায় চলেছো? ওগো তোমরা কোথায় চলেছো? রাজা পূজার নৈবেদ্য নিয়ে চলেছি। তোমরা জানো আমার রঞ্জন কোথায় জানো? তাকে 5 দিন আগে একবার দেখেছিল শম্ভু মোড়লের বাড়ি, আর দেখিনি। ওই যে ওরা সদ্দাতের ভোজের মদ নিয়ে যাচ্ছে, ওদেরকে জিজ্ঞাসা করো। ওগো শোনো না, আমার রঞ্জন কোথায় জানো? হ্যাঁ ওগো জানো? আমাদের কান দিয়ে যা ঢোকে মুখ দিয়ে তা বেরোয় না, তাই তো আমরা টিকে আছি। ওই যে ওরা অস্ত্রের ভাগ নিয়ে আসছে, ওদের কাছেই জিজ্ঞাসা করো। ওগো শুনছো? এইদিকে শুনে যাও। বলি আমার রঞ্জন কোথায়? বলো না আমার রঞ্জন কোথায়? শোনো বলি, লগ্ন হয়ে এসেছে, রাজা বেরোবে। যা বলার তাকেই বলো। আমরা শুরুটা জানি, শেষটা জানি না। সময় হয়েছে, দ্বার খোলো। অপেক্ষা করবার আর সময় নেই। আবার এসেছো অসময়ে। কি বলবার আছে বাইরে থেকে বলে চলে যাও। বাইরে থেকে কথা সুর তোমার কানে পৌঁছায় না রাজা। আজ ধ্বজা পূজা, আমার মন বিক্ষিপ্ত করো না। যাও এক্ষুনি যাও। এইভাবে আমাকে
মরি সেও ভালো, তবু দরজা না খুলিয়ে নড়ছি না। রঞ্জনকে চাও বুঝি? সর্দারকে বলে দিয়েছি তাকে এখনই এনে দেবে। দেবতার সময়ের অভাব নেই, যার জন্য যুগ যুগান্তর অপেক্ষা করে থাকতে পারে। কিন্তু মানুষের দুঃখ মানুষের নাগাল পেতে চায় যে তার সময় অল্প। আমি ক্লান্ত, ভারী ক্লান্ত। ধ্বজা পোজায় অবসাদ ঘুচিয়ে আসবো, আমাকে দুর্বল করো না। এখন বাধা দিলে রথের চাকায় গুড়িয়ে যাবে। বুকের উপর দিয়ে চলে যাক সেই চাকা, তবু দরজা না খুলিয়ে নড়ছি না। নন্দিনী, তুমি আমার কাছ থেকে প্রশ্রয় পেয়েছো, তাই ভয় করো না। আজ ভয় তোমাকে করতেই হবে। তোমার প্রশ্রয়কে আমি ঘৃণা করি। ঘৃণা করো? স্পর্ধা চূর্ণ করবো। তোমাকে আমার পরিচয় দেওয়ার সময় এসেছে। সেই পরিচয়ের অপেক্ষাতেই আছি রাজা। দ্বার খোলো, খোলো কি বললে? রঞ্জন ঠকিয়েছে, এরা যা আমাকে ঠকিয়েছে। আমার নিজের যন্ত্র আজ আমাকে মানছে না। সর্বনাশ! ওরে ডাক্তার সরকারকে বেছে নিয়ে আয় তাকে। রাজা, ও তোমাকে আমার নাম বলেনি। বলেছিল এমন স্পর্ধা করে বলেছিল, আমি সইতে পারিনি। নাড়িতে নাড়িতে আগুন জ্বলে উঠল। সবাই বলে তুমি জাদু জানো। ওকে জাগিয়ে দাও রাজা, ওকে জাগিয়ে দাও। আমি জমের কাছে জাদু শিখেছি, জাগাতে পারিনি। জাগরণ শুধু খুঁচিয়ে দিতে পারি মাত্র। তবে সেই ঘুমে আমাকেও ঘুম পাড়াও রাজা, আমাকেও ঘুম পাড়াও। আমি যৌবনকে মেরেছি। এতদিন ধরে আমার সমস্ত শক্তি নিয়ে কেবল যৌবনকে মেরেছি। আজ আমার মরা যৌবনের অভিশাপ আমাকে লেগেছে। রক্তকরবীর গুচ্ছ রাজা, রক্তকরবীর গুচ্ছ। তবে কি রঞ্জনের সাথে কিশোরের দেখা আছে? কোথায় সেই বালক? কোথায় রাজা? কোথায় সেই বালক? সে স্পর্ধা করে আমাকে আক্রমণ করতে এসেছিল। তারপর কি বলো? চুপ করে থেকে না, বলো তারপরে কি বলো? বুদবুদের মতো সে লুপ্ত হয়ে গেছে। সময় হয়েছে রাজা, আমার সমস্ত শক্তি দিয়ে তোমার সাথে লড়াই। আমার সঙ্গে লড়াই করবে তুমি? তোমাকে যে আমি এই মুহূর্তে মেরে ফেলতে পারি। তারপর মুহূর্তে আমার সেই মরা মারবে তোমাকে। রাজা,
তাহলে কাছে এসো নন্দিন, আজ আমাকে তোমার সাথী করো। কোথায় কোথায় যাবো রাজা? আমারই বিরুদ্ধে লড়াই করতে, কিন্তু কিন্তু আমারই হাতে হাত রেখে। এই আমার ধ্বজা আমি ভেঙে ফেলি ওর দণ্ড, তুমি ছিঁড়ে ফেলোর কেতন। আমার হাতের উপর তোমার হাত দুটি এসে আমাকে মারুক, মারুক, সম্পূর্ণ মারুক, তাতে আমার মুক্তি। একে এই বুঝি রাজা? কাকিনী, ওর সঙ্গে পরামর্শ চলছে, বিশ্বাসঘাতিনী। কি হয়েছে তোমাদের? কি করতে বেরিয়েছো? বন্দিশালার দরজা ভাঙতে, মরি তবু ফিরব না। ফিরবে কেন? ভাঙার পথে আমিও চলেছি। ওই ওই আমার প্রথম চিহ্ন, আমার ভাঙা ধ্বজা, আমার শেষ কীর্তি। কিন্তু মহারাজ, আমরা তোমারই বন্দিশালা ভাঙতে বেরিয়েছি। হ্যাঁ, আমারই বন্দিশালা, কিন্তু কিন্তু তোমাদের আমাদের দুজনে মিলে। হ্যাঁ? নন্দিনী, নন্দিনী, ভালো বুঝতে পারছি না, আমরা সরল মানুষ, আমাদের ঠকিও না। বাবুলাল, বাবুলাল, আমি চেয়েছিলাম রঞ্জনকে তোমাদের মধ্যে আনতে। ওই দেখো, এসেছে এসেছে আমার বীর, মৃত্যুকে তুচ্ছ করে। হ্যাঁ? এই কি রঞ্জন নিঃশব্দে পড়ে আছে? না, নিঃশব্দে নয়, ও ও আবার আসবে, আসার জন্য প্রস্তুত হবে। ও মরতে পারে না, ও আসবে, ও আসার জন্য প্রস্তুত হবে, ও আবার আসবে। হায় রে সুন্দরী, এই জন্যই কি তুমি অপেক্ষা করেছিলে আমাদের আমাদের এই অন্ধ নরকে? তবে চলো ভাই, আমার সঙ্গে চলো। চন্দ্রা, চন্দ্রা কোথায়? সে গেছে সর্দারের সাথে, সর্দারের প্রতি আস্থা বিশ্বাস তার। আর নন্দিনী, নন্দিনী কোথায়? সে গেছে সকলের আগে শেষ মুক্তিতে। আমার মুক্তি আলো আলো, এই আকাশে আমার মুক্তি আলো আলো, আমার মুক্তি ধুলাই ধুলাই। এই বুঝি রক্তের রেখা ধুলোই লুটোচ্ছে রক্ত করবীর কঙ্কর।
আমার পাগলি হাতখানি রিক্ত করে দিয়ে চলে গেছে। দেহ মনে সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে এই আকাশ। আইরে ভাই, এবার সময় হলো মহাযাত্রার। চল লড়াইয়ে চল। জয় নন্দী জয়, জয় নন্দী জয়, জয় নন্দী জয়। হাওয়ার নেশায় উঠলো মেতে দিগবধুরা ধানের খেতে। হাওয়ার নেশায় উঠলো মেতে দিগবধুরা ধানের খেতে। রোদের সোনা ছড়িয়ে পড়ে, রোদের সোনা ছড়িয়ে পড়ে, মানিয়া চলে মরি হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে, আইরে চলে আয় আয় আয়। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো খোলো, খোলো দুয়ার, খোলো দুয়ার, খোলো দুয়ার খোলো। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো খোলো, খোলো দুয়ার, খোলো দুয়ার, খোলো দুয়ার খোলো। আলোর খুশি উঠলো ধানের শীষে শিশির লেগে। আলোর খুশি উঠলো দেখে ধানের শীষে শিশির লেগে। ধরার খুশি ধরে রাখো, ধরার খুশি ধরে রাখো, ওই যে উথলে মরি হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে, আইরে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আইরে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আইরে চলে আয় আয় আয়। নমস্কার। আমাদের যে বন্ধুরা এতক্ষণ আপনাদের সামনে রক্তকরবী পরিবেশন করলো, আমরা একটু সবার সঙ্গে পরিচিত হয়ে নিই। রামপ্রসাদ সাহা, মনিরুল শেখ, জাকির হোসেন, অভিজিৎ সর্দার, মহিদুল ইসলাম শেখ, আজিত শেখ, ভোলা ঘোষ, প্রশান্ত দাস, তাপস ঘোষাল, শুভ্রা রায়, প্রীতিলতা নন্দী, সমর দাস, নিপেন দত্ত, লালবহন সরকার, সঞ্জীব বাগ, অনিল কুমার বিশ্বাস, রাজেশ মল্লিক, সঞ্জয় দাস, নরেশ সরকার, আমি সর্দার অরুণ বিশ্বাস। ধন্যবাদ। আমাদের তরফ থেকে আমরা প্রথম কৃতজ্ঞতা জানাবো যারা আজকে সন্ধ্যায় আমাদের সঙ্গে থাকলেন। কৃতজ্ঞতা জানাবো পশ্চিমবঙ্গ সরকারের সংশোধন প্রশাসন বিভাগ, কৃতজ্ঞতা জানাবো বেলুড় মঠ, রামকৃষ্ণ মিশন, সারদাপীঠ, তারা আমাদের এই প্রদর্শনে যাবতীয় সুযোগ করে দেওয়ার জন্য। কৃতজ্ঞতা জানাবো আমার কৃষ্ণনগর সিঞ্চনের প্রত্যেক সহকর্মীকে যারা পিছনে থেকে আমাদের এই সামগ্রিক কাজটা তুলে আনতে সাহায্য করেছে। আমি এই নাট্য সংস্থার সকলকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার জানাই। আর যারা আমাদের ভাই বোনেরা অভিনয় করলেন, সকলের অভিনয় খুব সুন্দর হয়েছে।
আমরা বাইরেও এরকম নাটক দেখতে পাই না। তো যিনি আমাদের নেতৃত্ব দিয়েছেন এই নাট্যগোষ্ঠীর এবং তার সহকর্মী, তাঁদেরও প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমি আশা করব পশ্চিমবঙ্গ সরকার, বিশেষ করে সংশোধন পরিষেবা বিভাগ, আগামী দিনে এটি কলকাতায় নিয়ে গিয়ে পরিবেশন করার সুযোগ দেবেন। এখন আমরা ওদের হাতে, আমাদের মাস্টারমশাইয়ের হাতে যিনি শেখালেন, তার হাতে অংশগ্রহণকারীদের কুশীলবদের সার্টিফিকেট তুলে দিচ্ছি। এই ডিআইজি সাহেব আসুন, আসুন 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 আসুন, এটা তুলে দেন, দেন, ব্যাস ব্যাস, একটু তুলে দেখাবেন। আসলে আমরা এই কাজটা বিগত 3 বছর ধরে করছি। আমরা সে অর্থে ধরে নিয়েছি ওখানে আমাদের একটা স্কুলিং, এবং সেই স্কুলিংয়ে যারা 2 বছরের বেশি কাজ করছে তাদের কিছু সার্টিফিকেট, আর যারা 1 বছর কাজ করেছেন তাদের কিছু সার্টিফিকেট আমাদের রামকৃষ্ণ মিশন সারদাপীঠের পক্ষ থেকে তুলে দেওয়া হবে তাদের হাতে। যারা নতুন কর্মী হিসাবে কাজ শুরু করেছে তারা নিশ্চয়ই আগামীতে আবার সার্টিফিকেট পাবেন। অনেক ধন্যবাদ যারা আমাদের সঙ্গে আজকে থাকলেন।